প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প ঘড়ির গোলমাল। এখন শুরু করছি তৃতীয় অংশ। ১২। এত দেরি করছে কেন ওরা? মুসা বলল। মিস্টার বার্কেনের কাছে পাওয়া মেসেজটা টেবিলে রেখে ঝুঁকে দেখছিল কিশোর। সোজা হয়ে তাকালো। যাই দেখি আসছে কিনা। সর্বদর্শনে গিয়ে চোখ রাখলো সে। জানালো টিমের গাড়ি সবে ঢুকেছে ইয়ার্ডে। কিছুক্ষণ পর সাংকেতিক টোকা পড়ল দুই সুড়ঙ্গের দরজায়। ট্র্যাপডোর খুলে দিল মুসা। উঠে এলো রবিন আর টিম। ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে ওদের। মেসেজ পেয়েছো? জিজ্ঞেস করলো। হ্যাঁ, তা পেয়েছি। বসতে বসতে বলল রবিন। কিচ্ছু বোঝা যায় না। দেখি। হাত বাড়ালো কিশোর। ঘড়িটা কই? নেই। নেই মানে? তীক্ষ্ণ হয়ে উঠেছে গোয়েন্দা প্রধানের দৃষ্টি। হারিয়ে ফেলেছ? চুরি হয়ে গেছে, টিম জানালো। পুলিশ স্টেশনের বাইরে গাড়ি পার্ক করেছিলাম। পুলিশ স্টেশন? মুসার প্রশ্ন। সেখানে কি করছিলে? ডাকাতে ধরেছিল নাকি? বেশি জোরে চালাচ্ছিলাম বলে পুলিশে ধরেছিল। আগেই পিছু নিয়েছিল একটা গাড়ি। পাহাড়ের মাঝামাঝি আসতেই তাড়া করলো। ছুটলাম। কি হয়েছিল? জানাল জানানো হলো মুসা আর কিশোরকে। ছেড়ে দিলেন আমাদেরকে চিপ। বলা শেষ করলো রবিন। বলে দিয়েছেন, জরুরি কিছু জানলে কিংবা বিপদের সম্ভাবনা দেখলেই যেন তাকে জানাই। হুঁ। আনমনে মাথা ঝোঁকালো কিশোর। জানানোর সময় এখনো হয়নি। কিছুই জানি না এখনো। পুলিশ বিশ্বাস করবে না, হাসবে। ভাববে হ্যারিসন ক্লকের রসিকতা কথা। সাহায্য তো পাবই না, বরং বেকায়দায় পড়ে যেতে পারি। মার্কো আর ডিঙ্গোর কথা বলল কিশোর। মাঝে মাঝে কথা যোগ করলো মুসা। তাহলে বুঝতেই পারছো, কিশোর বলল। মেসেজ আর ঘড়ির ব্যাপারে ইন্টারেস্ট আছে আরও অনেকের। হতে পারে তোমাদেরকে যে তাড়া করেছে সেই ঘড়িটা চুরি করেছে। পুলিশের সাইরেন শুনে পালিয়ে গিয়ে লুকিয়েছিল কোথাও। তারপর সুযোগ বুঝে গিয়ে হাজির হয়েছে থানার কাছে। কেউ নেই দেখে টুক করে তোমাদের গাড়ি থেকে ব্যাগটা তুলে নিয়ে গেছে। কিন্তু সেই লোকটাকে? রবিন বলল। ঘড়ি আর মেসেজের ব্যাপারে এত আগ্রহ কেন? লারমারের কথা ভুলে গেছো? সে জানে ঘড়ির কথা। আরও কাউকে বলে থাকতে পারে। এক কান দু কান হতে হতে 10 কান হতে বাধা কোথায়? না, জেনে ভুল করে। মার্কো আর ডিঙ্গোকে অনেক কথাই বলে এসেছি আমরা। ঘড়ি আর মেসেজ তো বটেই, আমরা কি করছি সেটাও জেনে গেছে ওরা। দূর, আমার এসব ভাল লাগছে না। বাতাসে থাবা মারল মুসা। তা রবিনের মেসেজ যে কি লেখা? পোলাপি। রবিনের আনা মেসেজটা টেবিলে রাখলো কিশোর। পোলাপ নয়, তবে একই রকম কঠিন। কেন ভনিতা করছো? গুঙিয়ে উঠল মুসা। এটাকে শুধু কঠিন বলে? হাতুড়ি। বলো হাতুড়ি। মাথায় লাগলেই খুলি খতম, মগজ ঘোলা। হয়নি, হাসল কিশোর। হাতুড়ি নয়, ডাবল ব্যারেল শটগান। মাথায় লাগলে খুলি মগজ সব উড়ে যাবে। এবার খুশি তো? হ্যাঁ, এইবার ঠিক বলেছ। খুশি হয়ে মাথা দোলালো মুসা। কাজের কথায় আসি এবার। দেখা যাক শটগানের ভেতর থেকে কিছু বেরোয় কিনা। রবিন, মিস্টার মিলার আর মিস রবিনের সাথে যা যা কথা হয়েছে সব খুলে বলো। কিচ্ছু বাদ দেবে না। বলতে থাকলো রবিন। কিশোর শুনছে চুপচাপ, কোনো প্রশ্ন নেই। নোট করে নিচ্ছে মনের খাতায়। রবিনের কথা শেষ হলে বিড়বিড় করলো আনমনে। তাহলে? মিস্টার মিলার হাসপাতালে অসুস্থ। মিস্টার কুলক তার কাছেই ঘড়িটা পাঠিয়েছিলেন মেসেজগুলো জোগাড় করে রহস্যের সমাধানের জন্যে। এখন প্রশ্ন হলো, সমাধান করলে কি বেরোবে? নিশ্চয়ই এমন কিছু যাতে চমকে যাবেন মিস্টার মিলার। রবিন বলল। ঘড়ির নিচে লাগানো মেসেজে তো তাই বলা হয়েছে। হয়েছে, কিন্তু দেখে চমকাবে? কি ঘটবে?
সেটাই বুঝতে হবে এখন আমাদের। দেখি চেষ্টা করে মেসেজগুলোর মানে বুঝতে পারি কিনা। টেবিলে রাখা মেসেজটার দিক থেকে চোখ ফেরালো টিম। মেসেজ? নিঃসন্দেহ হতে পারছে না সে। একে মেসেজ বলছো? কোনো ধরনের কোড? তাছাড়া আর কি, জবাব দিল কিশোর। মিস্টার কুলক আর মিস্টার মিলার দুজনেই রহস্য ভালোবাসেন, ধাঁধা পছন্দ করেন। এমনও হতে পারে কথাগুলোর মানে জানা আছে মিস্টার মিলারের, আর সেজন্যেই ওভাবে লিখেছেন মিস্টার কুলক। নিজেরা ঠিকই বুঝতে পারবেন, অথচ অন্য কেউ পারবে না। তোমার কি মনে হয়? হাত নাড়ল মুসা। তুমি পারবে? আমার তো মনে হচ্ছে ক্রস ওয়ার্ড প্যাজল জাতীয় কিছু। প্রতিটি লাইনে একটি করে বিশেষ শব্দ পাওয়া যাবে। 6 লাইনে 6টা, আর 6টা শব্দ দিয়ে হবে একটা বাক্য, যেটার মানে বোঝা যাবে সহজেই। তাহলে তৈরি করে ফেলো বাক্যটা। প্রথম লাইন থেকে শুরু করো। বলা হচ্ছে হ্যারিকেনের সময়ও শান্ত থাকে। হ্যারিকেনের সময় কোন জায়গাটা সবচেয়ে শান্ত থাকে? আমি জানি, বলে উঠল টিম। স্টর্ম সেলার। ঝড়ের সময় সেখানে গিয়ে আশ্রয় নেয় মানুষ। তার চেয়েও নিরাপদ ব্যাংকের ভল্ট, তিক্ত কণ্ঠে বলল রবিন। কি জানি, নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। ভল্টও হতে পারে। আসলেই তো নিরাপদ। এখানে দামি জিনিসের আভাস যখন পাওয়া যাচ্ছে। দূর, হেয়ালি করে কথা বলো না তো, রেগে গেল মুসা। হেয়ালি কোথায়? দামি জিনিস না হলে মেসেজগুলোর জন্য পাগল হয়ে উঠেছে কেন কিছু লোক? আর দামি জিনিস ব্যাংকের ভল্টেই সবচেয়ে নিরাপদ। এবার 2 নম্বর লাইন। জাস্ট এ ওয়ার্ড অব অ্যাডভাইস, পোলাইটলি গিভেন। এখানে একটা শব্দই বিশেষভাবে চোখে লাগে। অ্যাডভাইস মানে উপদেশ। অ্যাডভাইসের আর কি কি মানে হয় প্রতিশব্দ? মুসা, প্লিজ ডিকশনারিটা দেবে? বইয়ের তাক থেকে ডিকশনারি এনে দিল মুসা। নীরবে পাতা উল্টালো কিশোর। এই যে অ্যাডভাইসের প্রতিশব্দ ওপিনিয়ন। দেখা যাক মেলে কিনা। ব্যাংক, ভল্ট, ওপিনিয়ন। না, ঠিক হচ্ছে না। তা তো হচ্ছেই না, জোর দিয়ে বলল মুসা। ভদ্র ভাষায় আমার পরামর্শ হলো মুসা। হাত তুলল কিশোর। কড়া চোখে তার দিকে তাকালো মুসা। থামবো? কেন? আমার পরামর্শ? তাকে অবাক করে দিয়ে তুড়ি বাজালো হঠাৎ কিশোর। ঠিক বলেছ, পরামর্শ। বলছে পোলাইটলি গিভেন অ্যাডভাইস। পরামর্শ এক ধরনের উপদেশ, ভদ্রভাবে দেয়া উপদেশ। মুসা, দিয়েছ সমাধান করে লাইনটার। চোখ মিটমিট করছে গোয়েন্দা সহকারী। যতটা ভেবেছি ততটা কঠিন নয় তাহলে। আশ্চর্য, কিন্তু আমি এখনো ব্যাংক ভোল্টের সঙ্গে পরামর্শ মেলাতে পারছি না। আমিও না। দেখি বাকি শব্দগুলো বের করলে মেলে কিনা। 3 নম্বর লাইন হলো, রবিন বলল, ওল্ড ইংলিশ বোম্যান লাভড ইট। কি ভালোবাসত? বোম্যানরা একটা জিনিসই ভালোবাসে, সেই তীর ধনুক। সেই ইংরেজি হোক সেই ইংরেজি হোক আর অন্য দেশই হোক, আগের দিনেরই হোক বা এখনকারই হোক। বোম্যানের আরেকটা মানে যদি করা হয়। বুড়ো কুচকে মাথা নেড়ে বলল কিশোর। যদি ধরা হয় তীরন্দাজ, তাহলে তো যুদ্ধও ভালোবাসবে। ব্যাংক ভোল্ট, পরামর্শ, তীরন্দাজ। চেঁচিয়ে উঠল টিম। আরো ঘোলা হয়ে যাচ্ছে মগজ। মাথাটা এবার সত্যি খারাপ হবে। কি জানি, ভুকুটি করল কিশোর। কিন্তু বাধা পড়ল কথায়। বাইরে থেকে শোনা গেল মেরি চাচির কণ্ঠ, ডাকছেন, কিশোর কোথায় তোরা? খাবার ঠান্ডা হয়ে গেল। চমৎকার। টেবিলে চাপ্পড় মারল মুসা। এই হলো গিয়ে একটা কথার মতো কথা। চলোই যাক মেসেজ। চলো খেয়ে নিই আগে।
টিমকে খেয়ে যাবার অনুরোধ করলো কিশোর। রাজি হলো না সে। বলল তাকে তাড়াতাড়ি যেতে বলে দিয়েছে মা, আরেকদিন খাবে। ঠিক আছে যাও তাহলে, কিশোর বলল। যোগাযোগ রাখবো। আর হ্যাঁ, লারমারের উপর চোখ রেখো। বলা যায় না, সেই হয়তো তোমাদের পিছু নিয়েছিল, ঘড়ি চুরি করেছে। রাখবো। ঘাড় নাড়ল টিম। লোকটাকে আমিও পছন্দ করি না, দেখলেই মনে হয় কিছু একটা শয়তানির তালে আছে। মুখ খুলতে যাচ্ছিল কিশোর, বাধা পড়ল আবার। টেলিফোন বাজছে। রিসিভার তুলে নিল। 3 গোয়েন্দা। কিশোর পাশা বলছি। হ্যালো। কণ্ঠটা প্রথমে চিনতে পারল না কিশোর। হিরাম বার্কেন। হ্যারিসন ক্লকের মেসেজ নিতে আজ বিকেলে এসেছিলে আমার বাড়িতে? হ্যাঁ স্যার। তখন থেকেই ভাবছি তোমাদের জানাবো কিনা। তোমরা যাওয়ার পর একটা ঘটনা ঘটেছে। ঘটনা? আরেকজন এসেছিল মেসেজ চাইতে। লম্বা কালো চুল, দক্ষিণ আমেরিকার লোক বলে মনে হলো। সঙ্গে তার এক বন্ধু বেটে। বলল কুলক নাকি ওদের পাঠিয়েছে। নিশ্চয় মেসেজ দিতে পারেননি? আমাদেরকেই তো দিয়ে দিয়েছেন। না, পারিনি। ওরা চাপাচাপি করতে লাগলো কাকে দিয়েছি বলার জন্যে। তোমাদের কার্ড দেখিয়ে দিয়েছি ওদের। নাম ঠিকানা লিখে নিল। তারপর থেকেই ভাবছি কাজটা কি উচিত হলো। ওদের ভালো লোক মনে হয়নি আমার, বিশেষ করে লম্বাটাকে, মার্কো। এত বেশি ভদ্র, বিনয়। দিয়ে দিয়েছেন ঠিকানা। কি আর করা। যাকে যা হবার হবে। কষ্ট করে আবার আমাদের ফোন করবেন। অনেক ধন্যবাদ। লাইন কেটে গেল। রিসিভার রেখে বন্ধুদের দিকে তাকালো কিশোর। মার্কো আর ডিঙ্গো এখন আমাদের নাম ঠিকানা জানে। লারমার জানে। তিনজনেই ঘড়িটা চায়, মেসেজগুলো চায়। লারমার ঘড়ি চোর না হলে অন্য আরেকটা দল আছে, সবাই ইন্টারেস্টেড লোক। কেউই সুবিধের নয় ওরা। আমাদের বিপদটা বুঝতে পারছো আশা করি। 13। পরদিন সকালে সার্ভিস ইয়ার্ডে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে নাস্তা সারছে রবিন। এই সময় এলো ফোন। লাইব্রেরিয়ান ফোন করেছেন, যেখানে সে পার্ট টাইম চাকরি করে। কয়েক ঘন্টা কাজ করে দেওয়ার অনুরোধ জানালেন। সেদিন রবিনের অফ ডে, ইচ্ছে করলে মানা করে দিতে পারে। ইয়ার্ডে রহস্যময় মেসেজ নিয়ে গবেষণা করবে কিশোর আর মুসা। কথা ভেবে একবার ভাবলো নাই করে দেয়। শেষে ভাবলো হয়তো জরুরি দরকার, নয়তো কোনো কারণে আটকে গেছেন লাইব্রেরিয়ান। বলল 20 মিনিটের মধ্যে হাজির হবে। নাস্তা সেরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল রবিন। লাইব্রেরিতে এসে জানলো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের শরীর খারাপ, আসতে পারবেন না। দুপুর পর্যন্ত কাজে ব্যস্ত রইল রবিন। বিকেলটাও তাকে থেকে যেতে বললেন লাইব্রেরিয়ান। কি আর করা, থেকে গেল। সঙ্গে আনা স্যান্ডউইচ দিয়ে খাওয়া সেরে রেফারেন্স বই খুলে বসল। প্রথমেই হ্যারিকেনের উপর লেখা অধ্যায়টা খুলল। রহস্যময় মেসেজে রয়েছে হ্যারিকেনের উল্লেখ। পড়তে পড়তে একসময় উত্তেজিত হয়ে উঠল সে। নোট লিখে রাখল। তারপর বের করল মধ্যযুগীয় ইংরেজ তীরন্দাজের উপর লেখা অধ্যায়। আবার উত্তেজিত হয়ে নোট লিখল নোট বইয়ে। এরপর পড়ল সাগরের উপর লেখাটা, কারণ মেসেজে ওশন শব্দটা রয়েছে। নোট করার মতো কিছু পেল না এখানে। লাঞ্চের সময় শেষ। বই বন্ধ করে উঠে গেল কাজ করার জন্যে। 5টার আগে ছাড়া পেল না রবিন। লাইব্রেরি থেকে বেরিয়ে সাইকেলে চেপে সোজা চলল সার্ভিস ইয়ার্ডে। দুপুরে বিশেষ কথাগুলো জানার পর থেকে এতক্ষণ উত্তেজনা চেপে রাখতে খুব কষ্ট হয়েছে তার। এখন আর তর সইছে না। ইয়ার্ডে ঢুকে বুঝলো সকালে না এসে ভালোই করেছে। সারাটি দিন মুছা আর কিশোরকে গাধার খাটুনি খাটতে হয়েছে। কয়েক ট্রাক মাল কিনে এনেছেন রাশেদ পাশা। সেগুলো গোছানো তখনও শেষ করতে পারেনি। উফ, মরে গেছি। রবিনকে দেখেই বলে উঠল কিশোর। সকালে মুসা এলো। সবে হেডকোয়ার্টারে ঢুকবো করছি, এই সময় চাচা নিয়ে এলো মালগুলো।
বরিশাল রোভারেরও অবস্থা কাহিল আজ। টিমের কোনো খবর আছে? জিজ্ঞেস করলো রবিন। ফোন করেছিল। কাল যাওয়ার পরে নাকি লারমার ধরে জিজ্ঞেস করেছে এতক্ষণ কোথায় কি করেছে টিম। ভয়ে বলে দিতে বাধ্য হয়েছে সে। এখানে যা যা শুনে গেছে সব শুনে নাকি আরো রেগে গেছে লারমার। রাগলো কেন? জানে না। মেসেজগুলো আমাদের হাতে পড়েছে জেনেই হয়তো রেগেছে। আমরা সাবধান করে ফেললে আমরা সমাধান করে ফেললে হয়তো আর কোনো অসুবিধে হবে তার কোনো অসুবিধে হবে। নোটই বের করলো রবিন। কিশোর, কি জেনেছি জানো? আরে রবিন, এসে গেছো? পেছন থেকে বলে উঠলেন মেরি চাচি। কখন এসেছেন বুঝতেই পারেনি ওরা। ছিলে কোথায়? নিশ্চয়ই লাইব্রেরিতে। যাক, এসেছো ভালো হয়েছে। নাও। বলতে বলতে ইয়া বড় এক খাতা তার হাতে গুজে দিলেন তিনি। মালের লিস্টটা করে ফেলো তো। ভুল টুল করো না। আমি যাই, রাতের খাবার লাগবে এতগুলো লোকের। এক মুহূর্ত আর দাঁড়ালেন না তিনি। ছেলেদেরকে কোনো রকম প্রতিবাদের সুযোগ না দিয়ে তাড়াতাড়ি কেটে পড়লেন সেখান থেকে। নাও, শুরু করো। দুহাত নাড়ল মুসা। আমরা তো মরেছি, তুমি আর বাদ থাকো কেন? বলো। খাতাটা খুলে কলম নিয়ে তৈরি হলো রবিন। একটা রকিং চেয়ার, মুসা বলল। একটা রকিং চেয়ার। তারপর এক সেট বাগান করার যন্ত্রপাতি, মরচে পড়া। এক সেট বাগান করার যন্ত্রপাতি। আরও 1 ঘন্টা কাজ চলল। ক্লান্ত হয়ে ওখানে ঘাসের উপর বসে পড়ল কিশোর। মুসা শুয়েই পড়ল। রবিন বসল ওদের পাশে। তার আবিষ্কারের কথা জানানোর জন্যে নোট বই বের করলো আবার। এই শোনো, মেসেজটার মানে বের করতে হবে না। আমি আর আজ ওসবে নেই। জোরে হাত নাড়ল মুসা। তোমরা পারলে করো গে। আমার একটা আঙুল নড়ানোরও ক্ষমতা নেই। আমিও ঠিক মতো ভাবতে পারবো না এখন, কিশোর বলল। যা করার কাল সকালে করব। কিন্তু কয়েকটা সূত্র পেয়েছি আমি, বলল রবিন। অন্তত দুটো লাইনের সমাধান তো হবেই, মিলে যায়। সূত্র? বাতাসে খামচি মারল মুসা। শব্দটাই শুনিনি কখনো। আচ্ছা, এক কাজ করা যাক না, মুসাকে বলল কিশোর। ওর কথাগুলো তো শুনতে পারি আমরা, তাতে কোনো কষ্ট হবে না। রবিন, বলো শুনি। হারিকেনের উপর একটা লেখা পড়লাম দুপুরে। লিখেছে, হারিকেনের সবচেয়ে নিরাপদ জায়গা হলো ওটার কেন্দ্র, একেবারে শান্ত। অথচ ওই জায়গাকে কেন্দ্র করেই চারপাশে ঘন্টায় 100 মাইল বেগে বইতে থাকে ঝড়। থামলে কেন, বলে যাও। হারিকেনের ওই কেন্দ্রকে বলা হয় আই, বাংলায় চোখ। কিছু বুঝলে? আইয়ের উচ্চারণ আই, অর্থাৎ আমির মতো। এবং এই আই হলো মেসেজের পয়লা শব্দ। আমি এখন পয়লা শব্দ যেটা শুনতে চাই সেটা খাবার। বিষণ্ণ ভঙ্গিতে পেটে হাত বোলালো মুসা। রবিন মুসার কথায় কান দিল না। কিশোর সোজা হয়ে গেছে পিঠ। ঠিক বলেছ। আর কি জেনেছ? বোম্যান। আগের দিনে ইংরেজ তীরন্দাজরা তীর বানাতো ইউ গাছ দিয়ে। ইউ গাছ? ফোরন কাটল মুসা। গ্রিক দেবতারা দিয়ে যেত নাকি? নামও তো শুনিনি। কটা গাছের নামই বা তুমি জানো? ইউ হলো এক জাতের চির শ্যামল গাছ। বানান ওয়াই ই ডাব্লিউ। উচ্চারণ ওয়াই ও ইউ দিয়ে তৈরি শব্দ ইউ এর মতো। ইউ মানে তুমি, বিড়বিড় করলো কিশোর। হাতের তালুতে চাপ্পড় মারল সে। রবিন, ঠিকই বলেছ। আরেকটা শব্দ পাওয়া গেল। চলো হেডকোয়ার্টারে। খাবার রেডি হতে দেরি আছে, ততক্ষণে মানেগুলো বের করে ফেলি। কাল করলে হতো না? মিনমিন করে বলল মুসা। কিন্তু কিশোর আর রবিন রওনা হতেই সেও চলল পিছু পিছু। 5 মিনিট পর ডেস্ক ঘিরে বসলো 3 গোয়েন্দা। হ্যাঁ, তাহলে কি পাওয়া গেল? শুরু করলো কিশোর। প্রথম লাইন, ইটস কোয়াইট দেয়ার ইভন ইন এ হ্যারিকেন।
বললাম এই লাইন দিয়ে আই বোঝানো হয়েছে। শব্দটা লিখে লিখে নিল একটা কাগজে। দ্বিতীয় লাইন, জাস্ট এ ওয়ার্ড অফ অ্যাডভাইস পোলাইটলি গিভেন। পরামর্শ বলতে চেয়েছে। কাগজে লিখল ইংরেজিতে সাজেশন। এখন তৃতীয় লাইনের, ওল্ড ইংলিশ বোম্যান লাভড ইট দিয়ে যদি হয় ইউ। প্রথম দুটো শব্দের পাশাপাশি লিখল এই শব্দটাও। তাহলে হলো আই সাজেশন ইউ। না, হলো না। তার চেয়ে বলি আই সাজেস্ট ইউ। আই সাজেস্ট ইউ, চেঁচিয়ে উঠল মূসা। ক্লান্তি আর ক্ষুধার কথা ভুলে গেছে বেমালুম। হচ্ছে কিশোর, হচ্ছে। খাইছে। পরের শব্দটা কি? বিগার দেন এ রেইন ড্রপ, স্মলার দেন অ্যান ওশন। জলরাশি বোঝাতে চেয়েছে মনে হয়। জলরাশি তো কত রকমই আছে। নদী, নালা, খাল, বিল, পুকুর, হ্রদ, সাগর। দাঁড়াও দাঁড়াও, হাত তুলল রবিন। বলেছে বৃষ্টির ফোঁটার চেয়ে বড়, মহাসাগরের চেয়ে ছোট। সাগরই ধরে নিলাম। কি দাঁড়ালো? সাগর। সি, এস ই এ। কিন্তু উচ্চারণ এস ডাবল ই সি এর মতো। সি মানে দেখা। বলতে বলতে শব্দটা লিখে নিল কিশোর। এখন 5 নম্বর। রবিন বলল, আই অ্যাম 4। হাউ ওল্ড আর ইউ? হ্যাঁ, এটা বেশ কঠিন। কি বোঝাতে চেয়েছে? আমার বয়স 4। তোমার কত? এটা তো বাংলা মানে হলো, কিন্তু ইংরেজি শব্দটা কি? ওই আগের লাইনগুলোর মতোই ঘুরিয়ে বলেছে। বর্ণমালার 4 নম্বর অক্ষরটার কথা বলেনি তো? 4 নম্বরটা কি? উত্তেজিত কণ্ঠে বলল মূসা। বেশ মজা পাচ্ছে এখন। ডি। তাতে কি? তাতে অনেকে ডি এর উচ্চারণ দি এর মতো করে। যদি ধরি টি এইচ ই, দি, বা দা, বা দে, লিখে ফেললো শব্দটা, তাহলে মেলে। আর মাত্র একটা শব্দ বের করতে পারলেই, ইট সিটস অন এ সেলফ লাইক এ ওয়েল ফেড এলফ। কি বোঝা যায়? দুই সহকারীর দিকে তাকালো গোয়েন্দা প্রধান। ই এল এফ, এলফ মানে তো হলো এক জাতের ভূত, রবিন বলল। সেলফে ভূতের মতো কি বসে থাকে? মুসার প্রশ্ন। সার পোকা, তেলা পোকা, টিকটিকি। এলফ শব্দটাও ব্যবহার করেছে দ্বিধায় ফেলার জন্যে, বলল কিশোর। রবিন, লাইব্রেরিতে সেলফের দিকে তাকালেই কি চোখে পড়ে? এলফের মতো বেটে মোটা মোটা ভূত, মোটা মোটা বই। উত্তেজনায় লাফ দিয়ে টুল থেকে উঠে পড়ল রবিন। হ্যাঁ, বই। আর ওয়েল ফেড মানে? পেট পুড়ে খাওয়া বলে বোঝাতে চেয়েছে। অক্ষরে বোঝাই। ঠিক, বই। আর কোনো সন্দেহ নেই। শব্দটা লিখে নিয়ে বলল কিশোর। তাহলে 6টা শব্দ দিয়ে একটা পুরো লাইন হলো। আই সাজেস্ট ইউ সি দ্য বুক। বাহ, চমৎকার। চুটকি বাজালো মূসা। খুব সহজ এর মানে। বইতে কিছু দেখার পরামর্শ দিচ্ছে। কিন্তু কি দেখব? কোন বইতে দেখব? আর দেখার পর ওটা দিয়ে কি করব? জানা যাবে। আরও দুটো মেসেজ আছে, ওগুলোর মানে বের করতে পারলেই। কিশোর, মূসা, বাইরে থেকে ডাক শোনা গেল মেরি চাচির। এইমাত্র দেখলাম এখানে। কোথায় গিয়ে ঢুকলি? দূর, এত তাড়াতাড়ি সেরে ফেললো? বিরক্ত কণ্ঠে বলল কিশোর। অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। আজ আর হচ্ছে না, কাল সকালে চেষ্টা করব। চলো। 14। খেতে খেতে আলোচনা চলল। বইটা কি বই? একই প্রশ্ন আবার করল মূসা। বাইবেল?
মনে হয় না, মাথা নাড়ল কিশোর। বড় একটা মাংসের বড়া নিজের প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়ে কাটতে কাটতে বলল, আন্দাজে কিছু বলে লাভ নেই। কাল অন্য মেসেজগুলোর মানে বের করতে পারলেই। কি বলছিস তোরা? মুখ তুললেন রাশেদ পাশা। নতুন কোনো কেস পেয়েছিস নাকি? কতগুলো অদ্ভুত মেসেজ পেয়েছি চাচা। তোমার আনা ওই চেঁচানো ঘড়িটা দিয়েই শুরু। একটা মেসেজের মানে অবশ্য বের করে ফেলেছি। এই, বক বক না করে চুপচাপ খাতো, ধমক লাগালেন মেরি চাচি। এই বেশি ভেবে ভেবেই অকালে পাগল হবি। কতবার বলেছি, এত ভাববি না। সারাদিন গতর খাটাবি, পেট ভরে খাবি, রাতে নাক ডেকে ঘুমাবি। শরীর মন দুটোই ভালো থাকবে, বাঁচবেও বেশি দিন। বড় করে এক টুকরো কেক কেটে মুসার পাতে দিতে দিতে বললেন, এই ছেলেটাই ভালো। খেতে পারে, খাটতেও পারে, কথা বলে কম। হেসে ফেলল কিশোর। তা ঠিক, বেশি খেলে ঘুম তো আসবেই। এই এখন আমার যেমন আসছে। আজ মেরে ফেলেছ চাচি, সারা শরীর ব্যথা হয়ে গেছে। আরে না, কি যে বলো। মেরি চাচির পক্ষ নিল মুসা। বেশি খেলে ঘুম আসবে কেন? বলতে না বলতেই মস্ত এক হাই তুলল সে। রবিন আর রাশেদ পাশাও হাসতে শুরু করলেন। চেষ্টা করেও গম্ভীর হয়ে থাকতে পারলেন না মেরি চাচি। খাওয়ার পর বারান্দায় বেরোলো তিন গোয়েন্দা। আবার যাবে নাকি হেডকোয়ার্টারে? রবিন জিজ্ঞেস করলো। না, আজ আর না, বলল কিশোর। কাল সকালে। বিদায় নিয়ে সাইকেলে চাপলো মুসা আর রবিন। রওনা হলো যার যার বাড়ি। দুটো ব্লক একসাথে এসে আলাদা হয়ে দুজনে চলল দুদিকে। খেয়াল করলো ইয়ার্ডের গেট থেকেই ওদের পিছু নিয়েছিল একটা ছোট ডেলিভারি ভ্যান। এখন অনুসরণ করছে রবিনকে। দুই বন্ধুকে বিদায় দিয়ে কিশোর ঢুকেছে রান্নাঘরে। টেবিল সাফ করে বাসন পেয়ালা ধুতে সাহায্য করেছে চাচিকে। একের পর এক হাই তুলছে দেখে মেরি চাচি বললেন, যা, তুই ঘুমোতে যা, আমি একাই পারবো। সোজা নিজের ঘরে এসে কাপড় ছেড়ে শুয়ে পড়ল কিশোর। ভেবেছিল শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। এত ক্লান্তিতেও ঘুম এলো না। মনে এসে ভিড় জমালো হাজারো ভাবনা। কি আছে মেসেজগুলোতে? আই সাজেস্ট ইউ সি দ্য বুক। কি বই? দ্বিতীয় মেসেজে কি আছে জবাবটা? ভাবনা যত বাড়ছে দূর হয়ে যাচ্ছে ঘুম। না, হবে না। দ্বিতীয় মেসেজটার সমাধান না করে ঘুমাতে পারবে না। উঠে বসল সে। আবার কাপড় পরে নেমে এলো নিচতলায়। চাচা চাচি টেলিভিশন দেখছিলেন। অবাক হয়ে তাকালেন। কিরে কিশোর? মেরি চাচি জিজ্ঞেস করলেন। ঘুমোসনি? ঘুম আসছে না। কতগুলো বাজে ভাবনা ঢুকেছে মাথায়। জঞ্জালের মধ্যে ফেলে দিয়ে আসি ওগুলো, নইলে ঘুমোতে পারবো না। তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে। মেরি চাচির কথা শেষ হওয়ার আগেই বেরিয়ে এলো কিশোর। বারান্দা থেকে নেমে রওনা হলো ওয়ার্কশপের দিকে। মেইন গেট বন্ধ। চলে এলো বেড়ার কাছে। একটা বিশেষ জায়গায় আঙুলের চাপ দিতেই নিঃশব্দে উঠে গেল দুটো সবুজ বোর্ড। হেডকোয়ার্টারে ঢোকার অনেকগুলো গোপন পথের এটা আরেকটা। সবুজ ফটক এক। বেরিয়ে পড়েছে সরু প্রবেশপথ। ওখান দিয়ে ঢুকলো ওয়ার্কশপে। তারপর দুই সুড়ঙ্গের মুখের ঢাকনা সরিয়ে পাইপের ভেতর দিয়ে চলে এলো মোবাইল হোমে। অফিসে ঢুকলো। মাথার উপরে আলোটা জেলে দিয়ে ডেস্কের ডয়ার থেকে বের করলো মেসেজগুলো। সে আর মুসা গিয়ে মিস্টার হিরাম বার্কেনের কাছ থেকে যেটা এনেছে সেটা নিয়ে বসলো। বারবার পড়ল লেখাগুলো। সেই সাথে চলেছে গভীর ভাবনা। ধীরে ধীরে আসতে আরম্ভ করেছে ধারণাগুলো। প্রথম মেসেজটা সমাধান করতে পারায় দ্বিতীয়টা সহজ হয়ে গেল। সঠিক পথ দেখালো ওকে প্রথমটাই। প্রথম লাইনের শুরুতে একটা ফুল নেয়ার জন্য বলা হচ্ছে। কাগজে লিখল সে, টেক ওয়ান লিলি। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লেখাটার দিকে। এলিকে মেরে ফেলতে বলা হয়েছে। কিভাবে? হঠাৎ বুঝে ফেলল। ওয়ান লিলির ওয়ান এর প্রথম দুটো অক্ষর আর লিলির
শেষ দুটো অক্ষর বাদ দিলেই হয়ে যায় ELILE। এলিকে মারতে বলা হয়েছে। দুটো শব্দের মাঝের 3টে অক্ষর কেটে দিল সে। বাকি 4টে অক্ষর একসাথে করতেই হয়ে গেল অনলি। অনলি? একা একাই চেঁচিয়ে উঠল কিশোর। পেয়েছি। এবার দ্বিতীয় লাইন বলছে, পজিটিভলি নাম্বার 1। প্রথম মেসেজটায় আই অ্যাম 4 বলে ডি বুঝিয়েছে। এটাতেও হয়তো 1 বলে বোঝাতে চেয়েছে। অনলির পাশে লিখল তার মনে হলো তৃতীয় লাইনে ব্রুম শব্দটার উপর জোর দেয়া হয়েছে, কারণ ঝাড়ু নিয়ে মৌমাছি তাড়াতে বলা হয়েছে। তার মানে ঝাড়ুটাই এখানে প্রধান। বি মানে মৌমাছি। ইংরেজি দ্বিতীয় অক্ষরের উচ্চারণও বি। বিটাকেই তাড়াতে বলা হয়েছে। বুম থেকে বি বাদ দিলে হলো রুম। ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে কিশোর। অনর্গল কথা বলছে নিজের সঙ্গে, জোরে জোরে। একা গভীর মনোযোগের কাজ করার সময় এরকম করে মাঝে মাঝে। এরপর আসছে, বলল সে, হোয়াট ইউ ডু উইথ ক্লথস। ক্লথস অলমোস্ট। কাপড় দিয়ে কি করি আমরা? পরি। পরা ইংরেজি ওয়ার। বানান WEAR। অনলি এ রুম এর সঙ্গে ওয়ার মেলে না, তাহলে কি মেলে? আরেকটা ওয়ার কিংবা হয়ার। উচ্চারণ প্রায় একই, কিন্তু বানান আর মানে আলাদা। লিখে ফেললো প্রথম 3টে শব্দের পাশে WHERE। বলল, তাহলে দাঁড়ালো অনলি এ রুম হায়ার। হ্যাঁ, পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। 5 নম্বর লাইনের মানে বের করা এত সহজ হলো না। লাইনটার মানে ম্যা ও নয়, মাও নয়, বোনও নয়, ভাইও নয়, বাবা হতে পারে। ফাদার বসালে কিছু হয় না। ড্যাড পপ বসিয়েও হলো না। পরিবারের প্রধান যদি ধরা হয় ফাদারকে, হেড অব দ্য ফ্যামিলি, না হচ্ছে না। নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো সে। কি বলতে চাইছে? ফাদার ক্রিসমাস, না ফাদার টাইম। ফাদার টাইম ঘড়ি নিয়ে কারবার যখন, ঠিক ফাদার টাইম। দ্রুত লিখে ফেললো অনলি এ রুম হোয়ার এর পাশে ফাদার টাইম। বাকি রইল মাত্র একটা লাইন। ফাদার টাইম অর্থাৎ বাবা ঘড়ি কি করে সময় দেয়, আর কি করে শব্দ করে, আর কি করে শব্দ করে, কিভাবে? মেকানিক্যাল হলে টিকটিক, ইলেকট্রিক ইলেকট্রিসিটিতে চললে গুঞ্জন, না ঠিক গুঞ্জনও বলা যায় না। আসলে শব্দটা সঠিকভাবে বোঝানোর কোনো উপায় নেই। সে কথা বলাও হয়েছে, অলমোস্ট, নট কোয়াইট। তাহলে গুঞ্জন ইংরেজি হলো হামস। লিখে ফেললো শব্দটা হামস। পুরো লাইনটা হলো অনলি এ রুম হোয়ার ফাদার টাইমস হামস। হ্যাঁ ঠিক আছে, আপন মনে মাথা দোলালো কিশোর। শুধু একটা ঘর যেখানে বাবা ঘড়ি গুঞ্জন করে। কথা হলো, কোথায় গুঞ্জন করে? ওই মুহূর্তে একটা ঘরের কথাই মনে হলো তার। মিস্টার ক্লকের সেই সাউন্ডপ্রুফ ঘরটা, যেখানে অসংখ্য ঘড়ি রয়েছে। তবে মেসেজ থেকে বোঝা গেল না কোন বইয়ের কথা বলা হয়েছে। যাবে, পাওয়া যাবে, নিজেকে আশ্বস্ত করলো সে। সেরা মেসেজটা বের করলো। নম্বরগুলো ঠিক নম্বরগুলোর দিকে তাকিয়ে ভাবলো কিছুক্ষণ। প্রথম লাইনে রয়েছে 3 হান্ড্রেড ডট 274 ডট 365।
1948 127 1115 9। কি বোঝাতে চায়? বইটার ব্যাপারে কিছু? কোনো বিশেষ বইয়ের সাহায্যে কোড মেসেজ তৈরি করা যুদ্ধের সময় বেশ জনপ্রিয় ছিল। এখনও গুপ্তচর মহলে এর ব্যবহার আছে। বইয়ের পাতা থেকে শব্দ বাছাই করে লাইন তৈরি করে প্রেরক কোন পাতার কোন লাইনের কোন শব্দটি নিয়েছে গুণে নম্বর লিখে দেয়। প্রাপক সেটা খুঁজে বের করে বুঝে নেয় মেসেজের মানে। সহজ কোড, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ, কারণ অন্য কারো হাতে পড়লেও তার বোঝার উপায় নেই। কোন বই থেকে নেওয়া হয়েছে সেটা জানে শুধু প্রেরক আর প্রাপক। সুতরাং কিশোরের জন্যও বইয়ের নাম জানাটা খুব জরুরি। কিভাবে জানা যাবে? আর বইটা পেলেও কি আধখানা মেসেজ থেকে পুরো লাইনটা বোঝা সম্ভব? বড় করে হাই তুলল সে। ঘুম পেয়েছে। থাক, আজ রাতের জন্যে যথেষ্ট হয়েছে। কাল সকালে উঠে আবার চেষ্টা করা যাবে ভেবে মেসেজগুলো আবার ডয়ারে ঢুকিয়ে রেখে উঠে দাঁড়ালো কিশোর। ট্রাপডোরের দিকে এগোতে যাবে, এই সময় বাজলো টেলিফোন। এত রাতে কে? অবাক হলো সে। তুলে নিল রিসিভার। 3 গোয়েন্দা, কিশোর পাশা বলছি। অন্য পাশের কণ্ঠটা শুনে স্থির হয়ে গেল সে। জমে গেল যেন বরফের মতো। 15। এগিয়ে চলেছে রবিন। পেছনে ইঞ্জিনের শব্দ শুনছে, কিন্তু ফিরে তাকানোর কথা ভাবল না একবারও। রাস্তায় গাড়ি থাকতেই পারে। এক জায়গায় রাস্তার ধারে কোনো বাড়িঘর নেই, খালি জায়গা। ঠিক ওখানটায় এসে পেছন থেকে সাঁ করে সামনে চলে এলো ভ্যানটা। রবিনের পথ রোধ করে ঘ্যাস করে ব্রেক কষল। লাফিয়ে বেরোলো এক কিশোর। রবিন! অবাক হয়ে ব্রেক চাপল রবিন। টিম! উত্তেজিত। সাইকেল থেকে নেমে ঠেলে নিয়ে তার দিকে এগোলো রবিন। কি ব্যাপার টিম? কিছু হয়েছে? পেছনের দরজা খুলে লাফ দিয়ে নামলো ছোটখাটো একজন মানুষ। হয়নি, তবে আমাদের কথা না শুনলে অনেক কিছুই হবে, কড়া গলায় বলল সে। খবরদার পালানোর চেষ্টা করো না। সরি রবিন। অস্বস্তিতে গলা কাঁপছে টিমের। তোমার কাছে নিয়ে আসতে বলল ওরা। মাকে ঘরে তালা আটকে রেখে এসেছে। হয়েছে হয়েছে, অত ব্যাখ্যা করতে হবে না, ধমক দিল লোকটা। এই, তোমার সাইকেল ছাড়ো, ওঠো গাড়িতে। চট করে চারপাশে চোখ বোলালো একবার রবিন। নির্জন পথ। সাহায্যের জন্যে যে ডাকবে সে উপায় নেই। দৌড় দিয়েও সুবিধে করতে পারবে না, সহজেই ধরে ফেলবে তাকে। হ্যান্ডেল ধরে সাইকেলটা কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে। পিঠে জোরে এক ধাক্কা দিয়ে লোকটা বলল, দাঁড়িয়ে আছো কেন? জলদি উঠো। টিম, তুমিও। গাড়িতে আলো নেই। অন্ধকারে উঠে বসলো রবিন। তার পাশে টিম। সাইকেলটা ভ্যানে তুলে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল লোকটা। বন্দি হলো 2 কিশোর। আমাদের ক্ষতি করবে না তো? করবে না বলেছে, নিচু কণ্ঠে বলল টিম। ওরা শুধু তথ্য চায়, ঘড়ি আর মেসেজগুলো সম্পর্কে। আমি তেমন কিছু বলতে পারিনি, তাই তোমাদের কাছে নিয়ে আসতে বাধ্য করলো। বলল তোমাদের যে কোনো একজনকে হলেই চলবে। ইয়ার্ডের উপর অনেকক্ষণ থেকেই চোখ রাখছিল। তুমি আর মুসা বেরোতেই পিছু নিল। মৃদু ঝাঁকুনি খেতে খেতে ছুটছে ভ্যান। গন্তব্য দুজনের কাছেই অজানা। কারা ওরা? জিজ্ঞেস করলো রবিন। একজন লারমার, আরো 2জন আছে। বেটে লোকটার নাম ডিঙ্গো, আর লম্বা আরেকজন আছে, নাম মার্কো। ডিঙ্গো আর মার্কো, ওরা দুজনই কাল কিশোরদেরকে ধরেছিল। একটা মেসেজের অর্ধেকটা ছিঁড়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওরাই। কটা মেসেজ? মানে কি জানতে চায়। মূল্যবান কোনো জিনিসের ইঙ্গিত রয়েছে মেসেজে। ওদের ধারণা জিনিসটা কি, কোথায় লুকানো আছে জানি আমরা। কে বলল আমরা জানি? কিশোরের অনুমান দামি জিনিস আছে, ব্যাস। আজ বিকেলে ডিঙ্গো আর মার্কো এসেছে লারমারের সঙ্গে দেখা করতে। অনেকক্ষণ কথা বলেছে। তারপর এসে ধরলো আমাকে, যা যা জানে বলার জন্যে। বলতে বাধ্য করলো। সরি রবিন, না বলে উপায় ছিল না। খুব শয়তান লোক। আমাকে মেরে ফেললেও বলতাম না, কিন্তু মার উপর অত্যাচার করার ভয় দেখালো। আরে না না,
তোমার দুঃখিত হওয়ার কিছু নেই, আমি হলেও তাই করতাম। তোমার মাকে তালা দিয়ে রেখেছে বললে না? হ্যাঁ, আমরা যে বাড়িতে থাকি, মানে মিস্টার কুলকের বাড়িতে, এরাও কুলক কুলকি করছিল। আরিপিতে শুনেছি ওদের কথা। লারমার বলল, সে এই বাড়িতে উঠেছে গোপন জায়গা খুঁজতে, এমন একটা জায়গা যেখানে দামি জিনিস লুকানো থাকতে পারে। রবিন, প্লিজ, তুমি যা জানো বলে দিও, নইলে আমার মাকে ছাড়বে না। বলবে তো? মুশকিল কি জানো, আমি নিজেই কিছু জানি না। সত্যি কথাই বলল রবিন। একটা মেসেজের সমাধান করেছি, তাতে বলা হয়েছে বইটা দেখতে। কোন বই জানি না, বলতে না পারলে খুব রেগে যাবে ওরা। শঙ্কিত হয়ে উঠল টিম। ওরা ধরেই নিয়েছে তোমরা মেসেজের সমাধান করে ফেলেছ। তোমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, জেনেছে আগেও অনেক জটিল রহস্যের সমাধান তোমরা করেছ। সমাধান আসলে কিশোর করেছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল রবিন। ওদেরকে বিশ্বাস করাতে হবে সত্যিই আমি কিছু জানি না, তাহলেই হয়তো ছেড়ে দেবে। আটকে রেখে তো লাভ নেই, অযথা ঝামেলা বাড়াতে চাইবে না ওরা। ওই আশা মনে নিয়েই নীরব হলো দুজনে। ভ্যান চলেছে, মোড় নিচ্ছে মাঝে মাঝে। বুঝতে পারল না ওরা যাচ্ছে কোন দিকে। দীর্ঘ কয়েক যুগ পরে যেন অবশেষে থামল গাড়ি। বড় একটা দরজা খোলার শব্দ কানে এলো। ঝনঝন করে উঠে গেল স্প্রিং লাগানো দরজা। বোধহয় কোনো গ্যারেজের। আবার চলল ভ্যান। কয়েক ফুট এগিয়ে থামল। পেছনের দরজা নামিয়ে দেয়ার শব্দ। ভ্যানের দরজার তালা খুলল খাটো লোকটা। ডিঙ্গো। নামো দুজনেই, আদেশ দিল সে। ভালো চাইলে চুপচাপ থাকবে, নইলে কপালে দুঃখ আছে। রবিন আগে নামলো, পেছনে টিম। কংক্রিটের মেঝে, চারপাশে চোখ বোলালো রবিন। গ্যারেজেই বড় একটা ডাবল গ্যারেজ। দরজা নামালো। দরজা নামানো, দুপাশে দুটো জানালা, পর্দা টানা। পাল্লা বন্ধ কিনা বোঝা গেল না। মাথার উপরে একটা বাল্ব জ্বলছে। আর কোনো গাড়ি নেই। একটা গাড়ি বোধহয় রাখা হয়, কারণ আরেকটা গাড়ির জায়গাকে ওয়ার্কশপ হিসেবে জিনিসপত্র দেখেই জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে। একটা ওয়ার্ক বেঞ্চ, একটা বোলো ল্যাম্প আর কিছু যন্ত্রপাতি আছে। বেঞ্চের পাশে কয়েকটা চেয়ার। সেগুলো দেখিয়ে ডিঙ্গো বলল, যাও বসো। মুখে কুৎসিত হাসি। আরামেই বসো, কষ্ট করার দরকার নেই। রবিনার টিম বসল। নগ্ন আলোয় ফ্যাকাশে লাগছে লারমারের লম্বা মুখটা। চোখ আর নাকের নিচে অদ্ভুত ছায়া কেমন যেন কিম্ভূত করে তুলেছে চেহারাটাকে। এগিয়ে এলো 2 কদম। তার পেছনে ভ্যান থেকে নেমে হাসি মুখে এগোলো লম্বা লোকটা, মার্কো। দড়ি দিয়ে শক্ত করে বাঁধো, ডিঙ্গোকে আদেশ দিল লারমার। তারপর কথা। বেঞ্চের উপর থেকে দড়ি এনে রবিন আর টিমকে চেয়ারের সঙ্গে পেঁচিয়ে বাঁধল ডিঙ্গো। একটা চেয়ার টেনে ওদের মুখোমুখি বসলো লারমার। সাগর কলার মতো মোটা এক সিগার ধরিয়ে আরাম করে টান দিল কয়েকটা। মুখ ভর্তি ধোঁয়া নিয়ে ফু দিয়ে ছাড়ল 2 বন্দির মুখে। ফিক ফিক করে হাসলো শয়তানি হাসি। তামাক পছন্দ না, না? তোমার বয়সে আমি অবশ্য খুবই পছন্দ করতাম। কি স্বাদ যে মিস করছো বুঝতে পারছো না। স্বাদের দরকার নেই আমার, গম্ভীর হয়ে বলল রবিন। ফুসফুস কালি করার কোনো ইচ্ছে নেই। ভালো কথা, বোঝা গেল। নিজের জন্যে মায়া দরদ আছে। প্রশ্নের জবাব তাহলে সরাসরি দেবে আশা করি। সিগারে আরেকটা লম্বা টান দিল সে। হ্যাঁ, টিম নিশ্চয় সব জানিয়েছে। বলেছে। মেসেজের মানে আপনারা জানতে চান? গলা কাঁপছে রবিনের। হ্যাঁ, ঠিকই বলেছে। দামি কিছু জিনিস কোথাও লুকানো আছে। মেসেজে আছে ইঙ্গিত। জানতে চাই সেটা কোথায়। বুড়ো কুচকে
বিকট করে তুলল চেহারাটা, বদলে গেল কণ্ঠস্বর। মেসেজগুলো কিভাবে পেয়েছো? জানি। চেঁচানো ঘড়িটা পেয়ে। হ্যারিসন ক্লকের কথা জেনে গেছো তোমরা। ঠিক গিয়ে খুঁজে বের করেছো হেনরি মিলারকে। তার স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছো। আরো দুজনের কাছ থেকে দুটো মেসেজ এনেছো। রবিনের চোখে চোখে তাকালো। এখন বলে ফেলো, কি লেখা আছে ওগুলোতে? আর হ্যাঁ, রবিন জবাব দেওয়ার আগেই মার্কো বলল, আমি জানতে চাই হেনরি মিলারের কাছে ওই চেঁচানো ঘড়িটা পাঠানোরই বা কি অর্থ? ভিন্ন ভিন্ন লোকের কাছে কেন পাঠিয়েছে মেসেজগুলো? কি খেলায় মেতেছে হ্যারিসন ক্লক? ক্লক কি খেলায় মেতেছে সেটা ও জানবে কি করে? ডিঙ্গো বলল। ক্লকের পেটে খালি শয়তানি বুদ্ধি, কথা পর্যন্ত সোজা করে বলে না। কেন করেছে এসব একমাত্র ওই বলতে পারবে। আর যেহেতু ওকে পাওয়া যাচ্ছে না, জানাও যাবে না। বাক্যটা শেষ করে দিল লারমার। ওসব জানার দরকারও নেই আমাদের। মাল কোথায় লুকানো আছে এটা জানলেই আমি খুশি। নাও খোকা, শুরু করো। মেসেজে কি বলেছে? জোরে ঢোক গিলল রবিন। একটা মেসেজের মানে বের করেছি আমরা। লিখেছে, আই সাজেস্ট ইউ সি দ্য বুক। ব্যাস, এই একটা লাইনই। আই সাজেস্ট ইউ সি দ্য বুক। ঠোঁট কামড়ালো লারমার। কি বই? জানি না, বলেনি। দ্বিতীয়টা নিশ্চয় বলেছে। দ্বিতীয়টাই নিশ্চয় বলেছে। অধৈর্য হয়ে উঠছে লারমার। কি লিখেছে? জানি না, আবার ঢোক গিলল রবিন। মনে করার সময়ই পাইনি। মানে করার সময়ই পাইনি। ক্লান্ত ছিলাম। আগামীকাল করব ভেবেছি। দেখো ছেলে, কঠোর কণ্ঠে বলল লারমার, মিথ্যে বলো না। দ্বিতীয় মেসেজে কি লিখেছে জলদি বলো। সত্যি বলছি, আমি জানি না। ওটা নিয়ে ভাবিনি। কাল সকালের জন্য রেখে দিয়েছি। সত্যি কথাই বলছে মনে হয়, মার্কো বলল। নয়তো হয়তো। নিশ্চিত হতে পারছে না লারমার। বেশ, ধরে নিলাম দ্বিতীয়টার মানে জানো না। তৃতীয়টার? ওটা তো জানো। ওই যে শুধু নম্বর লেখা আছে যেটায়। অর্ধেকটা আমার কাছে। মার্কো ছিঁড়ে রেখে দিয়েছিল। পকেট থেকে ছেঁড়া কাগজটা বের করে রবিনের নাকের কাছে নাড়ল। কি মানে এসব নম্বরের? আমি বলতে পারবো না। মাথা নাড়ল রবিন। কিশোর হয়তো পারবে। ভীষণ হয়ে উঠল লারমারের কুৎসিত চেহারা। তবে নিশ্চিত হলো রবিন মিথ্যে বলছে না। তার মানে আরো অপেক্ষা করতে হবে আমাদের? মার্কো বলল। সেটা করতে তো আপত্তি ছিল না, কিন্তু অসুবিধে আছে। ছেলেগুলো বুঝে ফেললেই পুলিশের কাছে যাবে। তাদের নিয়ে যাবে লুকানোর জায়গাটায়। আমাদের আর কিছুই করার থাকবে না তখন। কাজেই দেরি করা যাচ্ছে না। তো কি করা? কি আর? খেপা কুকুরের মতো ঘর করে উঠল লারমার। এখনই অন্য মেসেজগুলো নিয়ে নিতে হবে। কয়েকটা বাচ্চা ছেলে মানে বের করতে পারলো, আর আমরা কেন পারবো না? ওগুলো লাগবে। এই ছেলে, কার কাছে মেসেজগুলো? কিশোরের কাছে, জবাব দিল রবিন। ও এখন ঘুমোচ্ছে। ঘুমোলে চলবে না, জাগতে হবে। ওকে ফোন করে বলো মেসেজগুলো নিয়ে যেন এখানে চলে আসে। আমরা সবাই মিলে সমাধান করব। বললেই কি আসবে? প্রশ্ন তুলল মার্গো। বন্ধুকে ভালোবাসো, তাই না? রবিনের দিকে চেয়ে ভ্রুকুটি করল লারমার। ওর কোনো ক্ষতি নিশ্চয় চায় না। আমরা বললে খুশি হয়েই মেসেজগুলো নিয়ে হাজির হবে। তুমি কি বলো ছেলে? আমি কি করে জানবো? হতাশ হয়েছে রবিন। সে ভেবেছিল মেসেজের মানে জেনে না বললে, মেসেজের মানে জানে না বললে তাদেরকে ছেড়ে দেবে লারমার। ছাড়লো তো নাই, বরং কিশোরকে আনানোরও মতলব করেছে বেটারা। আমি জানি, লারমার বলল। সে আসবে। এক কাজ করো, প্রথমে তোমার বাড়িতে ফোন করো। বাবা মাকে জানিয়ে দাও জরুরি কাজে আটকে পড়েছ, রাতে বাড়ি ফিরবে না। কিশোরের ওখানে থাকবে, চিন্তা যাতে না করে। তারপর ফোন করো তোমার কোকড়াচুরো বন্ধুকে। আমাদের নির্দেশ জানিয়ে দাও। ডিঙ্গো, ফোনটা দাও ওকে, মার্কো বলল।
হাত খুলে দাও। ওয়ার্ক বেঞ্চের উপর রাখা যন্ত্রটা তুলে এনে রবিনের কোলে রাখলো ডিঙ্গো। নাও ধরো। আমি পারবো না, মরিয়া হয়ে বলল রবিন। কাউকে ফোন করব না আমি। যা যা জানি সব বলেছি। এখন এখন শুকনো ঠোঁট চাটল সে। আবার এসব করতে বলছেন? ডিঙ্গো ইঙ্গিতে ওয়ার্ক বেঞ্চটা দেখালো লারমার। বলো ল্যাম্পটা জেলে আমার হাতে দাও তো। কথা মতো কাজ করলো ডিঙ্গো। বলো ল্যাম্পটা শক্ত করে ধরল লারমার। হিসির শব্দে জ্বলছে উজ্জ্বল হলুদ আগুনের শিখা। ধীরে ধীরে সামনে বাড়ালো ওটা সে। মুখে তাপ লাগলো রবিনের। চোখ বন্ধ করে ফেলল। কি হলো, রিসিভার তোলো, বলল লারমার। বাড়িতে না হয় বললাম, মিনমিন করে বলল রবিন। কিন্তু কিশোরকে? ওকে কোথায় পাবো? হেডকোয়ার্টারে? বললাম না, ও এখন ঘরে ঘুমোচ্ছে। তাহলে ঘরেও করবে। আর একটি কথাও নয়। তোলো রিসিভার তোলো। 5 সেকেন্ড সময় দিচ্ছি। তারপর প্রথমে চুলে লাগাবো আগুন।